অধ্যাপিকা ডক্টর রত্না বসুকে অনুরোধ করেছিলাম যে একটু শাস্ত্রীয় আলোচনা শুরু করতে, কারণ রত্না বসু কথা বলছি, তোমার কথা খুব ঝাপসা শোনা যাচ্ছে, একটু জোরে বলবে? আচ্ছা, অধ্যাপিকা রত্না বসুকে অনুরোধ করেছিলাম যে শাস্ত্রীয় বিষয়ে আলোচনা শুরু করতে। রত্না বসু এমন একজন ব্যক্তি যিনি যে কোনো বিষয়েই আমাদের দিগদর্শন করতে পারেন। উনি নিজেই এই মহাভারতকে বেছে নিয়েছেন। মহাভারতে বিষয়বস্তুকে উনি 18টি পর্বে ভাগ করেছেন এবং 18টি পর্বে তিনি আলোচনা করবেন। আমরা 18 দিন ধরে তার আলোচনা ছিল। মহাভারত এমন একটি বিষয় যেটিতে মানে প্রবেশ করলে বেরোবার রাস্তা থাকে না, কারণ আমাদের জীবনের ছোটখাটো বিষয় থেকে শুরু করে বড় বিষয় সবই মহাভারতের আমরা যেন প্রবেশ করতেছি, ঠিক অন্যতন্য করে অন্বেষণ করতে আগ্রহী হই। সেই দিকে উনি আমাদের আগ্রহী করে তুলবেন, এটা আমার অনুরোধ। আমার বেশি কথা বলার নেই। মহাভারত উনি একেবারে নামকরণ থেকে শুরু করে সমস্ত বিষয়টি বিশ্লেষণ করবেন। মহাভারত যে আজকেও প্রাসঙ্গিক সে নিয়ে আমি চিন্তা করছিলাম। আমার লেখনীতে একটি কবিতা এসেছে, যেটি আপনাদের ভালো লাগবে কিনা আমি জানি না, কিন্তু আমি আপনাদের কাছে সেটি পৌঁছে দিতে চাইছি। কারণ আমার মনে হয়েছে যে মহাভারতের এই ছোট ছোট বিষয়গুলিও আমাদের জীবনকে কিভাবে নির্দেশিত করতে পারে। আপনাদের অনুমতির অপেক্ষা না রেখেই আমার নিজের ইচ্ছার প্লাবল্যে আমি একটু একটু পাঠ করে শোনাব। কবিতার নাম অজ্ঞাতবাসে। কার অপেক্ষায় আছেন বসে, ওরা সব গিয়েছে অজ্ঞাতবাসে। বৃহন্নলা আজ স্থান নিয়েছে অন্দর মহলে, বল্লভ গেছেন রন্ধনশালায় রন্ধনের কাজে। বৃহন্নলার সাথে তালে তাল মিলিয়ে নৃত্যের ছন্দে দিন মন ডুবিয়ে পৌরুষ জমাথার ওই নৃত্যের মন্দিরে কি হবে আজ অসহায় দৃষ্টিতে তাকিয়ে। ভালো মন্দ খাবার দিচ্ছে তো বানিয়ে, আস্বাদ নিগ্ন সবে রসনা দিয়ে, উনি এখন বল্লভ কি হবে বাহুর দিকে চেয়ে। অজ্ঞাতবাস দিয়েছে ওদের পরিচয় ভুলিয়ে। বাসার দাম গেছে উল্টিয়ে, মান সম্মান হারিয়ে, বুদ্ধি পায়ের তলায় জমা দিয়ে, নিজের নিজের পরিচয় হারিয়ে সব ব্যক্তি অজ্ঞাতবাসে। এখন নতুন নতুন ব্যক্তি ওরা নিয়েছে তো বেছে। আমার কথা আমি এর মধ্যে দিয়ে শেষ করলাম। এরপরে অধ্যাপিকা রত্না বসু তার কথা শুরু করবেন। নমস্কার, আপনাদের সকলকে অনেক ধন্যবাদ যে আপনারা সময় এসে উপস্থিত হয়েছেন এবং এখানে জয়েন করেছেন। আপনাদেরকে বিনম্র অনুরোধ, আপনারা আপনাদের অডিও অন রাখুন, দয়া করে ভিডিওটা অফ রাখবেন, তাতে একটু অসুবিধা হয়। আমি আমার ভিডিওটা এখন অফ করে দিচ্ছি, দিয়ে আমার কথা আরম্ভ করব। আর বাকি যারা আমাকে চেনেন তারা তো চেনেনি, হয়তো কেউ অচেনা ছিলেন, তো তাদের জন্য আমি বলেছিলাম আমার সম্পাদক বন্ধু দেবব্রতকেও যে শুরুতে আমরা ভিডিওটা অন রাখবো, তারপরে অফ করে দেব, শেষে আবার আমি
আপনাদের ধন্যবাদ জানাবার সময় ভিডিওটা হয়তো অন করব। প্রথম কথা, আমাদের এই শাস্ত্রীয় আলোচনা এর আগে একটা পর্ব চলেছে অনেকদিন ধরে, 1.5 বছরের উপর সময় ধরে, প্রায় 2 বছর, কাব্য ও শাস্ত্র পরিচয়। সেখানে আমরা বাল্মীকির কৃত রামায়ণ এবং সংস্কৃত কাব্য সাহিত্যের, লৌকিক ও কাব্য সাহিত্যের বিষয়ে এক একজনকে কবিকে ধরে, এক একটি কাব্য ধরে দীর্ঘ সময় আলোচনা করেছি গ্রন্থ পাঠ সহকারে। আজকে আমাদের দ্বিতীয় একটি পাঠক্রম, অনেকদিন পর আবার আমরা শুরু করলাম, নানা বাধা বিপত্তি পার করে। এখন মহাভারত, বিশেষ করে ব্যাস প্রোক্ত মহাভারত, এই ব্যাসকে, এটা আমি এখানে বলবো আজকে আমাদের প্রারম্ভিক সূচনা পর্ব। সেই জন্য অনেক কথা আজকে সূচনা হবে, কিন্তু ব্যাখ্যাটা পরের দিন হবে। বিশেষ করে এই জন্য যে আরো কেউ কেউ আগ্রহী আছেন, কোনো কারণবশত, কোনো বিভ্রান্তি বশত তারা হয়তো এর মধ্যেই নাম লিখে ভর্তি হতে পারেননি। আমার কথা পরিষ্কার শোনা যাচ্ছে তো? হ্যাঁ, শোনা যাচ্ছে। সেই জন্য আমরা আমাদের পাঠ্যক্রমের আরম্ভের দিন না পিছিয়ে ঠিক করলাম আজকেই আরম্ভ করব। আজকে একটি বিশেষ দিন, আজকে বিশ্ব মিউজিয়াম দিবস, ওয়ার্ল্ড মিউজিয়াম ডে। আর ভারতবর্ষ সম্পর্কে বিশিষ্ট সাহিত্যিক মুলকরাজ আনন্দ এক সময় বলেছিলেন, হোল অফ ইন্ডিয়া ইজ অ্যান ওপেন মিউজিয়াম। ভারতবর্ষের মিউজিয়ামকে কোনো প্রাসাদোপম গৃহের মধ্যে বন্দি করে রাখা হয়নি। হ্যাঁ, সেরকম মিউজিয়াম আছে, গৃহের আকারে, প্রাসাদের আকারে, যেখানে প্রত্নবস্তু, পুরা বস্তু, নানা উপকরণ প্রদর্শিত আছে। কিন্তু প্রকৃতপক্ষে সমগ্র ভারতবর্ষ পরিক্রমা করলে দেখা যাবে সমগ্র ভারতবর্ষ হচ্ছে একটি ওপেন এয়ার মিউজিয়াম। প্রতি কোণায়, প্রতি পরিসরে, প্রতি বিস্তৃত ক্ষেত্রে ভারতবর্ষের বৈশিষ্ট্য, প্রাচীন, মধ্যকালীন, বর্তমান যা কিছু তার লক্ষণীয়, শিক্ষণীয় বস্তু, সেটা প্রদর্শিত দেখতে পাওয়া যায় নীরবে এবং ইন অ্যাকশন, কাজে। একটি সূত্র বাক্য বলেছিলেন, হোল অফ ইন্ডিয়া ইজ অ্যান ওপেন মিউজিয়াম। আর মহাভারতকে আমি মনে করি, বিশেষ করে ব্যাস প্রোক্ত মহাভারত যেটা, সেটাকে আমি মনে করি, এখানে একটু ব্র্যাকেটে কথা বলে নিই, ফুটনোট, যে মূল সংস্কৃত মহাভারত বললেও যথেষ্ট হয় না। ব্যাসপ্রোক্ত মহাভারত, বৈয়াসিক মহাভারত, এই কথাটা আমাদের বলতে হচ্ছে। এরপরে হয়তো সংক্ষেপ করার জন্য বলবো না, কিন্তু আমাদের পাঠ্যক্রমের নাম সুচিন্তিত ভাবেই দেওয়া হয়েছে বৈয়াসিক মহাভারত, মানে ব্যাস প্রোক্ত। ব্যাস বলেছিলেন, পড়িয়েছিলেন, অধ্যাপনা করেছিলেন যে মহাভারতকে, সেই মহাভারত নিয়ে আমাদের আলোচনা। কারণ মূল সংস্কৃত ভাষাতেই আরো কয়েকটি মহাভারত আছে, সেটা আমি আজকে বলছি না, অনেকে নেই, হয়তো পরের দিন বলবো, আজকে প্রয়োজনও নেই। এই বৈয়াসিক মহাভারত 18 পর্বে বিন্যস্ত এবং মহাভারতে বর্ণিত একটি কেন্দ্রিত যুদ্ধ, কুরুক্ষেত্রের রণভূমিতে অনুষ্ঠিত যুদ্ধ, তারও ব্যাপ্তি 18 দিন ব্যাপী। তাহলে 18 দিনের কুরুক্ষেত্র যুদ্ধ ভারতবর্ষ দখল করার জন্যে, ভারতবর্ষে কারা ক্ষমতায়, শাসন ক্ষমতায়, রাজ ক্ষমতায় বিরাজ করবে, সেটা নির্ণয় করার জন্যে আমি একটি আলোচনা করেছি, আপনারা জানেন। রণভূমি কুরুক্ষেত্র, দেশের নাম ভারতবর্ষ। কাজেই কুরুক্ষেত্রের যুদ্ধ কেবল কুরুক্ষেত্র
কিংবা হস্তিনাপুর দখলের জন্য ছিল না। এমনকি সমন্ত পঞ্চক, যে ষোড়শ জনপদের একটি, তাকে দখল করবার জন্য ছিল না। সমগ্র ভারতবর্ষের সমস্ত প্রান্ত থেকে সমস্ত রাজারা, সমস্ত জনপদের অধিপতিরা, শাসকেরা এসে জড়ো হয়েছিলেন। এই প্রসঙ্গ আলোচনা করেছি, আগামীতে দরকার হলে করব। তাহলে 18 দিন ব্যাপী যুদ্ধ, 18 পর্বের মহাভারত। মহাভারতের একটি কেন্দ্রিত বিষয় বলা যেতে পারে, সমগ্র ব্যাস প্রোক্ত মহাভারতের মূল যে জ্ঞান বিবৃত হয়েছে, যে শিক্ষা বিবৃত হয়েছে, যে দর্শন বিবৃত হয়েছে, যুদ্ধটা বিবরণের মূল লক্ষ্য নয়, জীবন দর্শনের এবং সর্বোচ্চ দর্শনের যে রূপ বিবৃত হয়েছে, নানা কাহিনী, ঘটনা, বৃত্তান্ত, আখ্যান, এ সমস্ত মাধ্যমে তার একটি নিকশিত হেম স্বরূপ, কেন্দ্রিত মণি হচ্ছে শ্রীমৎ ভগবত গীতা। মহাভারতের মধ্যে ভীষ্ম পর্বে উচ্চারিত, এবং এখানে বক্তা স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। অন্য জায়গায় অনেকে বক্তা আছেন, কিন্তু অন্য অনেক গীতাও আছে। মহাভারতের মধ্যেই 28-29টা গীতা আছে, কিন্তু আর অন্যান্য পুরাণে অনেক গীতা আছে। যাই হোক, তার সংখ্যা 100টার উপরে, হয়তো 150টার উপরে। কিন্তু এই যে গীতা বললে ভগবত গীতাকে বোঝায়, যা বৈয়াসিক মহাভারতের ভীষ্ম পর্বে 18 অধ্যায়ে বিবৃত, প্রোক্ত, উচ্চারিত। তার কণ্ঠে শ্রী ভগবান উবাচ, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বললেন। কাকে বললেন? কাকে বোঝালেন? কার জ্ঞান ও চক্ষু উন্মিলনের জন্য বললেন? অর্জুন, কৃষ্ণের সখা। এই সেখানেও 18 অধ্যায়। মহাভারতের মধ্যে পর্ব রয়েছে 18টা পর্ব। পর্বগুলোর মধ্যে যে গ্রন্থ বিভাজন, সেগুলোর নাম অধ্যায়। এবং ভগবদ্গীতা মহাভারতের একটি পর্বের মধ্যে বিবৃত একটি অংশ, সেটা হচ্ছে, ওই জন্য তার মধ্যে যে বিভাগগুলো, সেগুলোর নাম অধ্যায়। 18 অধ্যায়ে শ্রীমৎ ভগবত গীতা। সুতরাং আজকে এই বিশিষ্ট একটি দিনে আমরা 18 তারিখে এই পাঠক্রম শুরু করা মনস্থ করি। শুরুতে আমরা সচেতন ছিলাম না। প্রথমে ঠিক হয়েছিল মে মাসের গুপ্তরার শুরুতে 4 তারিখে, আচ্ছা না হলে 11 তারিখে হবে। তারপর দেখা গেল সব মিলিয়ে একটু অসুবিধা, তাই বলা হলো না, 11 তারিখের পরে যে রোববারটা, তখনই শুরু করা হবে। দেখুন ঘটনাচক্রে আবারও 18 তারিখ। আর মূলত আমরা এই পাঠক্রমের যে বিষয় বিন্যাস করেছি, সেখানেও 18টি পর্ব ঠিক করেছি। এখন 18 পর্বে সমস্ত আলোচনা যদি আমরা সমাহার করে গুটিয়ে আনতে না পারি, তাহলে হয়তো একটু বাড়িয়ে নেওয়া হবে। সেটা আপনারা আমাদের সঙ্গে থাকবেন আশা করি, আগেও যেমন থেকেছেন। এখন বলতে পারেন 18 পর্ব, 18 দিনের যুদ্ধ, 18 অধ্যায় ভগবত গীতা, 18 পর্বের আপনার পাঠ্যক্রম, এত সবের পরে আবার যদি বাড়িয়ে নেন, সেটা এর সঙ্গে সঙ্গতি থাকবে না। বা থাকবে কি? আমার উত্তর হবে হ্যাঁ, সঙ্গতি থাকবে। কেন সঙ্গতি থাকবে? কারণ 18 পর্ব মহাভারতের পরে আরেকটি অংশ আছে, সেটি হলো হরিবংশ। এটি অনুক্রমণিকা পর্ব। 19 পর্ব নয়, 19 নম্বর পর্ব নয়, এটি পৃথক হরিবংশ। নাম শুনে বোঝা যাচ্ছে হরি মানে শ্রীকৃষ্ণের বংশ বিবরণ, তার বংশের ইতিহাস। তাহলে এটাকে অনুক্রমণিকা বলছে কেন? মহাভারতের অনুক্রমণিকা। ঐতিহাসিক মহাভারতের অনুক্রমণিকা এই জন্য, যা কিছু এই 18টা পর্বের প্রত্যেকটাতেই এমন কিছু
পৃষ্ঠভূমির কথা আছে, আখ্যান আছে, বৃত্তান্ত আছে, বিবরণ আছে, ইতিহাস আছে, এক কথায় ইভেন্টস এন্ড ম্যাটার্স আছে, যা পর্বের মধ্যে বলা হয়নি। সেটারই অ্যাপেন্ডিক্স, অনুক্রমণিকা হিসেবে হরিবংশ এসেছে। হরিবংশের আরেকটি নাম আছে, তার নাম আশ্চর্য পর্ব। এখনকার পঠন পাঠনের মধ্যে এই কথাগুলো একেবারেই অজানা অচেনা থেকে যায়। এজন্য একটু সরে এসে দু একটা কথা বলছি। যারা এখানে আছেন তাদের মধ্যে অনেকেই বিদ্যালয়ে এবং মহাবিদ্যালয়ে, কেউ কেউ বিশ্ববিদ্যালয়েও পড়ান। মহাবিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়, কেবল শুধুমাত্র বিশ্ববিদ্যালয়। আমি তাদের কাছে করজোরে অনুরোধ করছি, ছাত্রদের যেভাবে হোক এই প্রাথমিক বিষয়গুলো জানানো প্রয়োজন। কারণ আমার সদ্য অভিজ্ঞতা, আগের অভিজ্ঞতাও বটে, সদ্য অভিজ্ঞতা অত্যন্ত করুণ। বাল্মীকিকৃত রামায়ণ, তার গ্রন্থ বিভাজনের নাম কি? অনেক কষ্টে কাণ্ড বেরোলো পাঠার্থীদের, পড়ুয়াদের মুখ দিয়ে। কাণ্ডগুলি কিসে বিভক্ত সেটা আর কেউ বলতে পারলো না। এবং মহাভারতের বিভাজনের নাম কি? অনেক কষ্টে একজন দুজন বলতে পারলো পর্ব। এবং পর্ব শব্দটা, যারা অনেকেই সংস্কৃতের মানুষ আছেন, দর্শনের মানুষ আছেন, তারাও সংস্কৃত জানেন। পর্ব শব্দটা অকারণ তো নয়। পর্বাণী দেখেই লোক মনে করে পর্বম, পর্বে, পর্বাণী না, পর্ব, পর্বণী, মূর্ধন্যটায় দীর্ঘইকার, পর্বাণী। যেমন কর্মণ শব্দ, অনভাগান্ত ক্লিবলিঙ্গ শব্দ। তাই অষ্টাদশ পর্বাণী। আর পর্বগুলি বিভক্ত হচ্ছে অধ্যায়ে। অধ্যায় শব্দটি পুংলিঙ্গ। এখন এই জিনিসগুলো আজকে বড়ই অজানা অচেনা। আপনারা যদি আপনাদের ছাত্রদের যখন পঠন পাঠনের মধ্যে পান, সেখানেও আবার দুঃখের কথা শুনলাম, 15-20 দিন ব্যাপী কলেজে নাকি পড়ুয়ারা সম্পূর্ণরূপে গোটা ক্লাস অনুপস্থিত। তাদের প্রশ্ন শিক্ষকদের, তো আমরা এদের কি করে পড়াবো, কি করে শেখাবো, কি করে জানাবো? সামনে না এলে তো জানাতে পারছি না। এখানে প্রশ্ন যে সামাজিক শিক্ষা। আজকে ভারতবর্ষের নানা গ্রন্থ ইউনেস্কোর রেকর্ডে বিশেষ স্বীকৃতি পাচ্ছে, কিন্তু ভারতবর্ষের বর্তমান প্রজন্ম, বর্তমান যুব সমাজ, পড়ুয়া সমাজ, বিদ্যার্থী সমাজ কি এই হেরিটেজ টেক্সট সম্পর্কে অবহিত থাকছে? এটা এহ বাক্স। আমি চলে আসছি আজকে যে মূল সূচনা পর্ব, সেখানে কি বলবার আছে। মহাভারতের কথা বারবার বললাম, ব্যাস প্রোক্ত। ইংরেজিতে বলা হয়েছে ট্র্যাডিশনালি অ্যাট্রিবিউটেড টু ব্যাস। অ্যাট্রিবিউটেড মানে ব্যাসকে অথর বলে চিহ্নিত করা হচ্ছে না। এটা গবেষণার ক্ষেত্রেও খুব জরুরি। মহাভারতের মানে গ্রন্থপঞ্জি করার সময়, রেফারেন্স করার সময়, উল্লেখ করার সময় মহাভারতের অথর হিসেবে বিবলিওগ্রাফিতে ব্যাসের নাম উল্লেখ করা যায় না। কারণ দুটো। প্রথম কথা, ব্যাস, ব্যাসদেব বা বেদব্যাস, এগুলো মানুষটির নাম নয়, পার্সোনাল নেম নয়। দ্বিতীয়ত, সমগ্র মহাভারত, এই অষ্টাদশ পর্ব এবং আশ্চর্য পর্ব সহ, মানে অনুক্রমণিকা পর্ব সহ, অধিকাংশ সময় বলা হয়েছে ব্যাস প্রোক্ত। হ্যাঁ, বৈয়াসিক বলা হয়েছে। এই জন্য আধুনিক গ্রন্থাগার বিজ্ঞানের কাছেও বাল্মীকির রামায়ণের অথর বলে বাল্মীকিকে লেখা থাকে লাইব্রেরি কার্ডে এবং সর্বত্র। আমরা গবেষণা করার সময় গ্রন্থপঞ্জিতে লিখতে পারি অথর বাল্মীকি, ওয়ার্ক রামায়ণ, ইটালিক্সে লিখছি গ্রন্থ নাম। কিন্তু মহাভারত সেটাকে ব্যাস
বেদব্যাস তার আন্ডারে লেখা হবে না। মহাভারতের গ্রন্থপঞ্জি এন্ট্রি, লাইব্রেরি কার্ড এন্ট্রি হয় মহাভারত এই নামে ই। এরপরের কথা বলি, মহাভারতের সাবজেক্ট কি হবে? মহাভারতের বিষয় মহাভারত। অনেক আগে, প্রায় শতখানেক বছর আগে, একে পুরাণও বলে ভারতবর্ষের পণ্ডিতেরা সূচিত করেছেন। হরপ্রসাদ শাস্ত্রী মহাশয় যখন রামায়ণ, মহাভারত এবং পুরাণ সমূহের পুঁথির ম্যানুস্ক্রিপ্টের ক্যাটালগ সম্পাদনা করেছিলেন, সংকলন করেছিলেন, তিনি ওইখানেও ওই খণ্ডটার নাম আছে পুরাণস। কেন করেছিলেন সেটা কিন্তু আমাদের প্রাচীন শাস্ত্র পরম্পরা অনুসারেই করা হয়েছিল, কিন্তু আমরা গবেষণায় এগিয়ে গিয়েছি। আজকে মহাভারতের কোনো পুঁথি পেলে, মহাভারতের উপরে কোনো বই পেলে, ছাপা বই, আলোচনা গ্রন্থ পেলে, টেক্সট পেলে, টিকা পেলে, যাই পাই, মুদ্রিত অথবা অমুদ্রিত, আমাদের গবেষণাকে এবং গ্রন্থাগার বিজ্ঞানে প্রয়োজন হয় যে তাকে কোন সাবজেক্ট ক্লাসিফিকেশনে ফেলবো। মহাভারতের সাবজেক্ট ক্লাসিফিকেশন হচ্ছে মহাভারত। যেমন ভগবত গীতা, বা এই যে বললাম আরো অনেক গীতা আছে 150 উপরে, সেই সমস্ত গীতার সাবজেক্ট ক্লাসিফিকেশন হবে গীতা। হয় যারা আজকে বলবেন আমি এখন আর লাইব্রেরিতে যাব না, ফিজিক্যালি কার্ড খুঁজবো না, আমরা অনলাইন, ডিজিটাল লাইব্রেরি, ইন্টারনেট আর্কাইভ এখানে খুঁজবো, সেখানে খুঁজতে গেলেও আমাদের খুঁজতে হয় কি খুঁজছি, তখন আমাকে খুঁজতে হবে টেক্সট অন গীতা বা গীতা টেক্সট ইন সংস্কৃত। কাজে গীতা কেন দিচ্ছি গীতা? কারণ এটা সাবজেক্ট হেড, গ্রন্থাগার বিজ্ঞানের ভাষায়। এখন আসি মহাভারত। মহাভারতকে বলা হয়েছে ব্যাস। এই ব্যাস মানুষটি কে? ব্যাসের নাম হচ্ছে কৃষ্ণ, মূল নাম মানুষের হচ্ছে কৃষ্ণ। দ্বৈপায়ন হচ্ছে অ্যাট্রিবিউট, বিশেষণ, পরিচায়ক একটি শব্দ। কেন? কারণ ঋষি পরাশর এবং সত্যবতীর পুত্র জন্মেছিলেন একটি দ্বীপে, তাই দ্বীপে জাত, অতএব দ্বৈপায়ন। ব্যাকরণের তদ্ধিত প্রত্যয়ের ব্যাখ্যার জন্য ম্যাডাম পার্বতী চক্রবর্তী অধ্যাপিকা আছেন। তারপরে তার নাম হলো বেদব্যাস। আর একটা, এটা হলো তার উপাধি। তার সারস্বত কর্মের একটি অসাধারণ বিদ্যা কর্ম তিনি সম্পাদন করলেন। কি সেটা? তার আগে, মানে কৃষ্ণ দ্বৈপায়নের আগে, আমাদের বৈদিক বাংময়, আজকে আমরা পাচ্ছি 4 বেদ, প্রত্যেক বেদের বেদাঙ্গ, বেদাঙ্গ 6টা, প্রত্যেক বেদেরই 6টা করে বেদাঙ্গ আছে, ইত্যাদি প্রভৃতি। কিন্তু অতীতে, অতি পুরাকালে বেদ ছিল অখণ্ড বাংময় স্বরূপ। এই অখণ্ড এক বৈদিক বাংময়কে সংহিতার আকারে, মানে মন্ত্রের বৈশিষ্ট্য অনুসারে, যেটা শুধুমাত্র আবৃত্তির জন্য, পাঠের জন্য, যারা সংস্কৃতের মানুষ নন তাদের জন্য বলছি, যারা সংস্কৃতের মানুষ জানেন এটা পুনরাবৃত্তি, আমাকে ক্ষমা করবেন। তো সেই হলো ঋক মন্ত্র, আর যেটা গান সহযোগে পরিবেশন করা হয় সেগুলি হলো সাম মন্ত্র। যজ্ঞে আহুতিকালে যে মন্ত্র আর যা গদ্য, তা হলো যজুর মন্ত্র। আর সব মিলিয়ে বিশেষ করে গৃহ্য জাগে। যজ্ঞ আবার 2 রকম ছিল, শ্রৌত এবং গৃহ্য। গৃহকর্মের, গৃহস্থের করণীয়
গৃহে করণীয় যজ্ঞাদি, সেগুলি ছিল গৃহ্য যাগ। অধিকাংশই হচ্ছে যে গৃহ্য যাগের মন্ত্র এবং দার্শনিক মন্ত্র। তাই বলে দার্শনিক মন্ত্র ঋক মন্ত্রের মধ্যে নেই, সাম মন্ত্রের মধ্যে নেই, যজুর মন্ত্রের মধ্যে নেই, তা নয়। কিন্তু ধর্মবিদে দর্শন একটা আরো বিশিষ্ট অংশ। এইভাবে মন্ত্রের বিষয়, মন্ত্রের প্রকার এবং প্রয়োগ বিধি অনুসারে এই অখণ্ড বৈদিক বাংময়কে সংহিতা, সংহিতা মানে এক জায়গায় নিয়ে আসা, সংগ্রহ করা, সংহিতার আকারে নির্মাণ করলেন, উপস্থাপন করলেন, গড়ে দিলেন এই কৃষ্ণ দ্বৈপায়ন। এই বেদের ব্যাস কর্ম, বিভাজন কর্ম করলেন। বলতে গেলে আমি বলি পৃথিবীর সর্বপ্রথম টেক্সট এডিটর হচ্ছেন আমাদের কৃষ্ণ দ্বৈপায়ন। কোন টেক্সট এডিট করলেন? বেদ। তাই তার নাম হলো বেদ ব্যাস। সেই জন্য পরবর্তীকালে সব নাম ছোট করে ব্যাসদেব, শুধু ব্যাস, বেদ ব্যাসকে উত্তর পদ প্রধান করে শুধু ব্যাস, যেমন দেবদত্তকে দত্ত বলে ডাকে। এরকম আর কি আমাদের বর্তমান কালে যার যার নাম তাকে ছোট করে অনেকেই ডাকে। মধুসূদনকে মধু বলে ডাকলো, দেবরাজকে রাজু বলে ডাকলো। এরকম বেদ ব্যাস এই উপাধি, পিএইচডি ডিলিট, ভারতরত্ন, এরকম আর কি। সেই বেদ ব্যাস উপাধি তিনি পেলেন। তারপরে এই জন্য এখন অথচ বেদ ব্যাস, ব্যাসদেব এগুলো লেখার কোনো মানেই হয় না। এত ভুল, এত ভুল। কিন্তু প্রতিবার কত থিসিস দেখতে গিয়ে যে আমাকে এই সমস্যার সম্মুখীন হতে হয়, কি আর বলবো। যাই হোক, এখন আমি বলছি বারবার, আধুনিক কালে যে প্রচলিত রেফারেন্স, মানে নেটে প্রাপ্ত রেফারেন্স আছে, উইকিপিডিয়া ইত্যাদি, সেখানে দেখবেন, কিছু ছাপা বইতেও দেখবেন এই সব তথ্য আছে যেগুলো মান্য নয়, গ্রহণযোগ্য নয়। থার্ড সেঞ্চুরি বিসিই, মানে আগে যেটা বিসি ছিল এখন বিসিই বলা হয়, অর্থাৎ খ্রিস্টপূর্ব 3য় শতাব্দ থেকে খ্রিস্টীয় 3য় শতাব্দ, থার্ড সেঞ্চুরি সিই এর মধ্যেই এটার কম্পাইলেশন হয়েছে, সংগ্রহ হয়েছে সমগ্র মহাভারত গ্রন্থের। সম্পূর্ণতঃ ভুল, সম্পূর্ণতঃ ভুল। আমি সচেতন ভাবে সকলকে সতর্ক করছি। কেন? আপনারা যদি মরিস ইন্টারনেট দেখেন, 1920 সালে ইংরেজি অনুবাদে পাওয়া গেছে। তার আগে 1902 সাল থেকে 8 সালের মধ্যে জার্মান ভাষায় তিনি বইটা লিখেছিলেন, হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার, ভলিউম 2 হচ্ছে এপিক্স এন্ড পুরাণস। সেখানে তিনি বলেছেন 500 বিসি থেকে 500 এডির মধ্যে, মানে মহাভারতের প্রাথমিক প্রথম রূপ অন্তত 500 বিসিতে হয়েছিল। আর আজকে যে আকারে পাচ্ছি সেই রূপটা সম্পূর্ণ পরিনিষ্ঠিত হয়ে গিয়েছিল 500 এডির মধ্যে। তাহলে ভেবে দেখুন, এখন মডার্ন নাম দিয়ে এসেছে, উইকিপিডিয়াতে পাচ্ছি, গুগলের মধ্যে পাচ্ছি, অতএব ওটা বেশি মান্য, এটা ভাবার কোনো কারণ নেই। তারপরে যদি আমরা আরো একটু এগিয়ে যাই তাহলে আরো অনেক তথ্যের মধ্যে পাবো। এখন এই মহাভারত, তার পরিমাণ কতটা, আর মহাভারত শব্দটারই বা মানে কি? সংক্ষেপে বলা হয়েছে, মহাভারতের মধ্যে অনেক গল্প আছে। রাজাদের গল্প, ভরত বংশীয় রাজাদের গল্প, কুরুক্ষেত্র যুদ্ধের পরে যা যা ঘটেছিল, কুরুক্ষেত্র যুদ্ধের আগে যা যা ঘটেছিল, কুরুক্ষেত্র যুদ্ধে যারা যুক্ত ছিল তাদের সকলের ইতিহাস, ভূগোল, বংশ পরিচয়, এগুলো সব আছে। তারপরে বলছেন অনেক দার্শনিক উপদেশ আছে, পুরুষার্থ বিষয়ে উপদেশ আছে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তারপরে বলছেন যে এই ভগবত গীতা, আর এছাড়া মহাভারতের অনেক গল্প নিয়ে পরবর্তীকালে সংস্কৃত সাহিত্য রচিত হয়েছে,
শুধু সংস্কৃত সাহিত্য কেন, প্রাদেশিক ভাষায় যে সাহিত্য আজও পর্যন্ত, আপনারা জানেন মঞ্চে সফল নাটক, কথা অমৃত সমান, আরো অনেক কিছুই আছে, অনাম নিয়ঙ্গনা, বুদ্ধদেব বসুর কবিতা, হ্যাঁ, কর্ণকে নিয়ে কবিতা, এই সমস্ত যেই রয়েছে, তার মানে আধুনিক কাল পর্যন্ত এই মহাভারত হচ্ছে সমস্ত সাহিত্য রচনার মূল উৎসভূমি, প্রেরণা স্থল। এখন কথা, মহাভারত এটাকে অনুবাদ করতে যাব কি করে? আমরা বাঙালিরা ভারতীয়রা মহাভারত 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 বলে যাচ্ছি, কিন্তু যদি অভারতীয় কাউকে এই মহাভারত কথাটা বলতে বোঝাতে হয়, তখন তো শব্দটার মানে বলতে হবে, ইটিমোলজিক্যাল মিনিংটা বলতে হবে, ব্যুৎপত্তিগত অর্থটা বলতে হবে। তাই জানা দরকার মহাভারত শব্দটি এ পর্যন্ত আলোচনা গ্রন্থে, ইতিহাস গ্রন্থে, সাহিত্য বিষয়ক চর্চা গ্রন্থে, বিদ্যা চর্চা গ্রন্থে কিভাবে অনুবাদ হয়েছে। বলা হচ্ছে গ্রেট ভারত, মানে গ্রেট ইন্ডিয়া। ভারত শব্দে ইন্ডিয়া, ভারতবর্ষকে বোঝানো হয়েছে। আবার বলা হয়েছে ভরতের উত্তরপুরুষদের, ভরত হচ্ছেন প্রথম রাজা, ভরত বংশীয় রাজাদের বিশাল বৃত্তান্ত কাহিনী হলো, অথবা ভারতের বিশাল আখ্যান ও বর্ণনা, বৃত্তান্ত, গ্রেট ইন্ডিয়ান টেল, দ্য স্টোরি অফ গ্রেট ডিসেন্ডেন্টস অফ ভরত, আর দি গ্রেট ইন্ডিয়া, গ্রেট ভারত। এখন হয়তো সবাই খুব উল্লসিত হবে যে ভারতবর্ষের মহিমা এখানে আছে। আর একটা ভুল কথা আমি আমার চাকুরির প্রথম জীবন, মানে 50 বছর আগে থেকে শুনেই আসছি, যদি কাউকে জিজ্ঞেস করি ক্লাসে করেছি, এখনো হয়, কখনো পড়াতে গিয়ে, যে রামায়ণ মহাভারত কি, প্রথম উত্তর বেরিয়ে আসে হিন্দুদের পবিত্র গ্রন্থ। মহাভারতের ভেতরে এই লক্ষণটা কোথাও দেওয়া হয়নি। ডেফিনিশন অফ মহাভারত হিন্দুদের পবিত্র গ্রন্থ এর দ্বারা বলা হয়নি। আচ্ছা, এই যে সেক্টারিয়ান এবং একটা বিভাজনাত্মক কথা, এবং যেটা মূল গ্রন্থের স্বরূপকে ইনঅ্যাডিকুয়েটলি, অসম্পূর্ণভাবে ব্যক্ত করে, মানে তার মহিমাকে, তার গুরুত্বকে, তার বিশালতাকে, তার ব্যাপ্তিকে, তার গৌরবকে হানি করে। আচ্ছা, হলো হিন্দুদের পবিত্র গ্রন্থ। তারপরে ভগবদ গীতাকে বলতে পারে হিন্দুদের পবিত্র গ্রন্থ, ঠিক আছে, দর্শনী, বিশ্ব দর্শনীর বিশাল গ্রন্থ, এসব বলতে পারে। কিন্তু আরো কথা কি না, মহাকাব্য। এখন দেখুন, আমাদের ভারতবর্ষে সংস্কৃত সাহিত্যে, প্রাচীন ভারতীয় সাহিত্যে মহাকাব্য বলে ইংরেজিতে যাকে বলে একটি জনর অফ লিটারেচার, টাইপ অফ লিটারারি ওয়ার্ক রয়েছে, স্বর্গবন্ধু মহাকাব্য। তাহলে রামায়ণ মহাভারতকেও যদি মহাকাব্য বলি, কেন বলা হয়েছে মহাকাব্য? না, ইংরেজি শব্দ এপিক 19বিংশ শতাব্দ থেকে বিংশ শতাব্দের মধ্যে ইউরোপীয়রা যখন ভারতবর্ষের প্রাচীন সাহিত্য কীর্তি নিয়ে আলোচনা করেন, তখন তারা তাদের পরিচিত যে প্ল্যাটফর্ম ইউরোপীয় সাহিত্য এবং প্রাচীন গ্রিক সাহিত্য, তার যে সাহিত্য কীর্তিগুলি আছে এবং তাদের যে পরিচায়ক নামগুলি আছে, যেমন এপিক, ক্লাসিক্যাল লিটারেচার, ক্লাসিক্যাল পোয়েট্রি, ড্রামা, এটসেট্রা এটসেট্রা, এইগুলোর নামগুলোই দিয়ে মানে তৎসজাতীয় কিছু ভারতের প্রাচীন সাহিত্যের মধ্যে খোঁজবার চেষ্টা করেছেন এবং নামগুলো যথাসম্ভব কাছাকাছি দিয়েছেন। কাজেই রামায়ণ মহাভারতকে তারা এপিক বলে চিহ্নিত করলেন। আচ্ছা, যখন চিহ্নিত করলেন, তারপরে যখন
ওই রঘুবংশ, কিরাতার জন্য কুমার সম্ভব ইত্যাদি ইত্যাদি অশ্বঘোষের বুদ্ধচরিত প্রথমে প্রকাশ পায়নি, 1910-এর পরে জানা গেল অশ্বঘোষের কাব্যের নাম। সেইগুলোর সঙ্গে পরিচয় হলো, তখন কি নাম দেওয়া যায়, সেগুলো বিশাল লম্বা, 19 স্বর্গ, 14 স্বর্গ, 18 স্বর্গ, 20 স্বর্গ, 22 স্বর্গ, 24 স্বর্গ, এগুলো বলতে হয়। তখন একটা তফাৎ করলেন, যেহেতু সেখানে রাজা রাজার গল্প আছে, কোন রাজাকে নায়ক করা হয়েছে ইত্যাদি প্রভৃতি, তখন তারা ওগুলো নাম দিলেন কোর্ট এপিক। বাংলায় করা হলো দরবারি সাহিত্য, রাজ দরবারের সাহিত্য। কেন ধরেই নেওয়া হলো, অনুমানের লিঙ্গটা খুব একটা শক্তপোক্ত ছিল না, অনুমান করতে গেলে তো কারণগুলো শক্ত করতে হবে, ছিল না, যে রাজাদের খুশি করার জন্য, যে যখন যে রাজ দরবারে কবি ছিলেন, সভাকবি ছিলেন, বা রাজার অনুগ্রহ পুষ্ট কবি ছিলেন, তিনি সেই রাজার মহিমা গাইবার জন্য একটা মহাকাব্য রচনা করেছেন। অধিকাংশ মহাকাব্য পড়লেই দেখা যাবে এই ঘটনাটাকে সপ্রমাণ, এই বক্তব্যকে সপ্রমাণ করা যাবে না। আমরা যখন মহাকাব্য পাঠ করেছি তখন দেখেছি কালিদাস কোন রাজার মনোরঞ্জন করবার জন্য রঘুবংশ লিখেছিলেন, কুমার সম্ভব লিখেছিলেন, ভারবী কোন রাজার মনোরঞ্জন করার জন্য কিরাতার্জুনীয়মের মতো অমন একটা মহাকাব্য রচনা করলেন, হ্যাঁ, যার ব্যাখ্যা আজও পর্যন্ত শেষ হয়নি। শিশুপাল বোধন মাঘ যেমন লিখলেন, মাঘে মেঘে গতং বয়স, মাঘের কাব্য পড়তে পড়তে জীবনই শেষ হয়ে যাচ্ছে, তাহলে কোন রাজার মনোরঞ্জন করার জন্য, সেই ইতিহাস কিন্তু কেউ তুলে ধরতে পারেননি। তবুও একটু তফাৎ করার জন্য তারা বলবার চেষ্টা করেছেন। আমি ইউরোপীয়দের দোষ দিচ্ছি না, দোষ দিচ্ছি ভারতীয়দের, যারা এই ইংরেজি শব্দাবলীর আবার ভারতীয়করণ করলেন, শাস্ত্রের বচনকে লক্ষ্য না করে। দেখুন, রামায়ণের মধ্যে, বাল্মীকির রামায়ণের মধ্যে কি বলা আছে, আদি কাব্যম ইদং চারসং আর্ষম আদি কাব্যম। আপনি পুরনো যারা প্রাচীন আমাদের বাংলা ভাষায় সংস্কৃত সাহিত্যের ইতিহাস রচনা করেছেন, জাহ্নবী কুমার ভৌমিক প্রমুখ, তাদের লেখাতে দেখবেন তারা লিখেছেন আর্ষ মহাকাব্য, একবারে সঠিক শব্দ, এর মধ্যে কোনো ভুল নেই। তারা আর্ষ মহাকাব্য আর লৌকিক মহাকাব্য, যেগুলো কোর্টে গেছে, মানে লৌকিক সংস্কৃত সাহিত্যের মধ্যে মহাকাব্য এই টেকনিক্যাল টার্মে, চিহ্ন অলঙ্কার শাস্ত্রের এই টার্মে যে কাব্যগুলো চিহ্নিত, তার প্রথম চিহ্ন কি, প্রথম লক্ষণ কি, সর্গবন্ধ মহাকাব্য। আর বাল্মীকি মহাকাব্য, যে আর্ষ মহাকাব্য, আর্ষ আদিকাব্য, সেটা আদিকাব্য কেন হলো, এ কথাটাও আমাকে সম্প্রতি কেউ বলতে পারলো না। কোন এমএ ক্লাসের ছাত্র ছাত্রী বৃন্দ অনেক কষ্টে একজন বলল খণ্ডকাব্য। আমি হাহাকার আপনাদের কাছে করছি, আর কোথায় করব, এই যে মহাকাব্য, মহাকাব্যের যে বিভাজন গুলো হবে, তার নাম কি দেবো, কবিরা কোথা থেকে নিলেন, রামায়ণ থেকে নিলেন, বাল্মীকির কাব্য থেকে নিলেন, তাকে বললেন আদি কবি, কাব্য আদি কাব্য। রামায়ণের মধ্যেই সেটা আছে, আমরা গবেষণার ভাষায় বলি ইন্টারনাল এভিডেন্স। সেই গ্রন্থটির মধ্যেই তার নিজের পরিচয় দেওয়া আছে, আদি কাব্যম ইরম, আবার কিরকম আর্ষম, পুরা বাল্মীকি না কৃতম। এই কৃ ধাতুটা হচ্ছে গ্রন্থ কর্তৃত্বের প্রমাণ। এজন্যই আধুনিক গ্রন্থাগার বিজ্ঞানেও বাল্মীকি রামায়ণের অথর হিসেবে বাল্মীকিকে উল্লেখ করা যায়। আমরাও গবেষণা ক্ষেত্রে গ্রন্থ পরিমাণকালে বাল্মীকিকে গ্রন্থকার হিসেবে নাম দিতে পারি, এবং সেটাই উচিত। কিন্তু রামায়ণের বিষয় কি হবে, রামায়ণের বিষয় হবে রামায়ণ, অন্য কিছু হবে না। মহাভারতের বিষয় হবে মহাভারত, অন্য কিছু হবে না। তাহলে এই মডেল আদি কবিতাকে বললো, মানে এমনি আদি কবি একটা বলে দিলাম, ঠিক আছে প্রণাম নমি আমি কবি গুরু তবু পদাম বুঝে না, তার যে মডেল, কাণ্ডগুলো বিভক্ত স্বর্গে,
দন্ত স গয় রে পাঁচকালাম এটাও বলতে হয়, সেইটা মহাকবিরা লৌকিক কাব্যের কবিরা গ্রহণ করলেন। যদিও খণ্ডকাব্যেও স্বর্গ বিভাজন থাকতে পারে, উদাহরণ গীত গোবিন্দম, উদাহরণ আরো অনেক এই ধরনের খণ্ডকাব্য যা গীত গোবিন্দের মডেলে হয়েছে, গীত শঙ্করম ইত্যাদি। কিন্তু স্বর্গবন্ধু ছাড়া আরো অন্যান্য বৈশিষ্ট্য মহাকাব্যের যা তা অলঙ্কার শাস্ত্রে বলা হয়েছে কাব্যাদর্শ, সাহিত্য দর্পণ প্রভৃতি গ্রন্থে। এখন মহাকাব্য বিভক্ত পর্বে, মহাভারত বিভক্ত পর্বে, পর্বগুলো বিভক্ত অধ্যায়ে, এবং কতটা পরিসর, গ্রন্থ পরিসর 1,00,000 শ্লোক, শত সহস্র, 100,000। এই জন্য একে বলা হচ্ছে শত সাহস্রী সংহিতা। সংহিতা কথাটা লক্ষ্য করার মতন, শত সাহস্রী সংহিতা। প্রথম বলা হয়েছে ভারত সংহিতা। ভারত মানে দুটি হতে পারে, ভারতবর্ষ এবং ভরত বংশের সন্তানদের যে বৃত্তান্ত, আখ্যান, ইতিহাস, এটা হচ্ছে সংহিতা। আবার আরো কথা কি, এর আবার 3টে স্তরে নির্মাণ চলেছে। এটা সমস্ত সাহিত্যের ইতিহাস বইতে পাবেন। প্রাচীন ভারত ইতিহাস যা বিশেষজ্ঞ এটা নিয়েছেন যে বর্তমানে আমরা যে মহাভারতকে পাচ্ছি সেটা 3টে স্তরে এই পরিনিষ্ঠিত মূল নিউক্লিয়াস, যার নাম জয় সংহিতা, তারপরে বর্তমানে যে মহাভারতম এই নামে পাচ্ছি। এখানে 1,00,000 শ্লোক আছে। আচ্ছা, পেলাম তো পেলাম, আপনি কি এক্ষুনি ইন্টারনাল এভিডেন্স এর কথা বললেন, এ বিষয়ে কি ইন্টারনাল এভিডেন্স আছে? সোজা উত্তর হ্যাঁ আছে। আমি এই জায়গাটা পড়বো আপনাদের জন্য। মহাভারতের আদি পর্বের এই 35-40 নম্বর শ্লোক থেকে আরম্ভ করে 58, 59, 60, 62 নম্বর শ্লোক পর্যন্ত ওই জায়গাটা ব্যাখ্যা করা আছে যে কিভাবে প্রথম 24,000 শ্লোক হলো, তারপর সেটা বিস্তৃত হলো, তারপরে 1,00,000 শ্লোক হলো। মানে কে বললো? ইনি যখন বলেছেন মহাভারতের কথা তখন 24,000 শ্লোক বলেছিলেন। উনি যখন বলেছেন মহাভারতের আখ্যান তখন তিনি এতগুলো শ্লোক বলেছেন, এরকম। তাহলে আর যারা তুলনাত্মক শাস্ত্র এবং সাহিত্য অধ্যয়ন করেন সারা বিশ্বের, তাদের গণনা গ্রিক মহাকাব্য, এপিক মহাকাব্য বলছে না। আমার মনে হয় সেক্ষেত্রে বাংলাতেও এপিক শব্দটা কি নেওয়া যায়। আর একটা শব্দ বাংলায় চালু আছে, আপনারা দেখবেন, একটা হচ্ছে ন্যাশনাল এপিক। রামায়ণ মহাভারতকে বলা হয়েছে ন্যাশনাল এপিক, জাতীয় মহাকাব্য। এর দ্বারা কি বোঝা যায় আমি জানি না, আমার কাছে স্পষ্ট নয়, আপনাদের কাছে হতে পারে, আমার মত ভিন্ন। আমি ন্যাশনাল এপিকের চাইতে আর্য মহাকাব্য এটা বললে আমাদের শাস্ত্র পরম্পরা রক্ষা পায়, এবং গ্রন্থগুলির যে স্ট্যাটাস, তার যে গ্রন্থ স্বরূপ, এটাকে স্ট্যাটাস বলছি, সেটাও রক্ষা পায়, এবং তার পরিচয়টাও আর অস্পষ্টতার মধ্যে ঝাপসা হয়ে যায় না। তাহলে গ্রিক এপিক যে ইলিয়াড এবং ওডিসি, হোমার বিরচিত, দুটোকে জড়িয়ে যতটা গ্রন্থ হয় তার 10 গুণ। আবার বলছি, ইলিয়াড, ওডিসি এই দুই গ্রিক মহাকাব্যকে একসঙ্গে করলে যতটা গ্রন্থ পরিমাণ হয়, মহাভারত
হচ্ছে তার প্রায় 10 গুণ। এখন মহাভারতের উপস্থাপন কিভাবে হয়েছিল? প্রথম ব্যাস কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হবার পরে, পাণ্ডুর মৃত্যু তো অনেক আগেই হয়েছিল, ধৃতরাষ্ট্র ইত্যাদিও যখন গত হলেন, তারপরে কৃষ্ণ দ্বৈপায়ন মহাভারত বলেছিলেন কার কাছে? নিজের পুত্র শুকের কাছে। তারপরে ঋষি বৈশম্পায়ন এটা বলেছিলেন, তিনি ব্যাসের শিষ্য। কাকে বললেন? রাজা জনমেজয়কে। তিনি অর্জুনের প্রপৌত্র। জনমেজয়ের কাছে বললেন, জনমেজয় ছিলেন অর্জুনের প্রপৌত্র। রাজা জনমেজয়ের কাছে বৈশম্পায়ন বলেছিলেন। এই মহাভারত আবার বললেন উগ্রশ্রবা সৌতি, সুতের পুত্র সৌতি কোথায়? ঋষিদের কাছে। সেখানে নৈমিষারণ্যে 12 বছর ব্যাপী একটা যজ্ঞ করছিলেন সৌনক। এখন এই হলো কি? তাহলে একটা গল্পের মধ্যে আরেকটা গল্প। বৈশম্পায়ন সে বললো, আমি এরকম বলেছিলাম। সৌতি এসে বলল যে আমি জন্মেজয়ের যজ্ঞে এইরকমটা শুনেছিলাম, বৈশম্পায়ন বলছিলেন। তাহলে একটা গল্পের মধ্যে আরেকটা গল্প ঢুকলো। আবার নৈমিষারণ্যে এসে সৌতি ওদের কাছে বললো যে আমি এরকম শুনেছিলাম। আর বৈশম্পায়ন যখন বলতে আরম্ভ করেছিল, তখন সে কি করে বলেছিল যে শুকের কাছে কৃষ্ণ দ্বৈপায়ন এরকম বলেছিলেন, আমি সেটা শুনেছিলাম, তাই আমি এখন বলছি। এটা আশ্চর্যের কথা। এবার যে মহাভারত সম্পর্কে 20th সেঞ্চুরিতে, বিংশ শতাব্দে, যখন ভারত বিদ্যা পণ্ডিতেরা এই মহাভারতকে সামনে পেলেন, তারা এটাকে বললেন এটার মধ্যে কোনো স্ট্রাকচারই নেই, মোস্ট আনস্ট্রাকচার্ড কেওস, আনস্ট্রাকচার্ড কেওটিক লিটারারি প্রেজেন্টেশন। যদি এটাকে লিটারারি প্রেজেন্টেশন আদৌ বলা যায়। অরিজিনালি হেরমান ওল্ডেনবার্গ বললেন এটা অরিজিনালি একটা ট্র্যাজিক, দুঃখমূলক ঘটনা ছিল, একটা যুদ্ধ ছিল, সেটার বর্ণনা করতে গেল, কিন্তু গোটা টেক্সটটাকে তিনি বললেন হরিবল কেওস। বাবু, হরিবল কেওস, এটা ভয়ঙ্কর রকমের আলোড়ন, বিশৃঙ্খল ব্যাপার। মরিস উইন্টারনিটস, যার কথা একটু আগে বললাম, 1909 সালে উনি ওই জার্মান ভাষায় ভারতীয় সাহিত্যের ইতিহাস সম্পাদনা করছিলেন। 1920 সালের পর থেকে ইংরেজি অনুবাদে বের হয় সেটা। উনি বললেন যে আনপোয়েটিক্যাল থিওলজিস্ট, কোন কবিত্ব গুণহীন ধর্মীয় আচার্যরা আর খুব ক্লামজি, অস্পষ্টভাবে লিখতে স্ক্রাইব লেখকেরা, অপটু লেখকেরা হাতে বিভিন্ন অংশের সম্পর্কহীন কতগুলো কাহিনীকে এক জায়গায় জড়ো করেছে। তাহলে লেখকেরা হলো কেমন? স্ক্রাইব, যারা এটাকে এক জায়গায় জড়ো করে উপস্থাপন করেছে, এই রূপ দিয়েছে, হলো ক্লামজি রাইটার্স। আর তারা উপদেশ করেছে, যাদের কথা শুনে ওই স্ক্রাইব গুলো লিখেছে, তাদের কোনো কবিত্ব গুণ নেই, আনপোয়েটিক্যাল, আর তারা সবাই ধর্মের উপদেশ করতে চেয়েছে।
মহাভারতের প্রথম উল্লেখ কোথায় পাচ্ছি? মহাভারতের মধ্যেই উল্লেখ আছে 1:1:50 যে মনুর বৃত্তান্ত দিয়ে প্রথম মহাভারত আরম্ভ হয়েছিল। আর একবার মহাভারত আরম্ভ হয়েছে আস্তিকের উপাখ্যান দিয়ে, আর একবার মহাভারত আরম্ভ হয়েছে বসুর উপাখ্যান দিয়ে। এগুলো নিয়ে আমি পরে বিশদে যাব। আদি পর্বের মধ্যে যে বিবরণ আছে সেটা হলো সর্পযজ্ঞ জনমেজয় করছিলেন, এবং সেখানে কেন এই মহাভারতের কথা এলো, যখন জনমেজয় সর্পযজ্ঞ করে সমস্ত সর্পকে বিনাশ করবার জন্য উদ্যত হয়েছেন, যেহেতু তার পিতাকে মরতে হয়েছিল সর্প দংশনে, তা সত্ত্বেও এত সর্পযজ্ঞ করলো, তারপর এতগুলো পৃথিবীতে কেন এত সাপ আছে, এই দিয়ে আরম্ভ হলো যে জনমেজয়কে শেষ পর্যন্ত ওই বৈষম্পায়ন বুঝিয়েছিলেন, দেখো এত বড় যুদ্ধ মহাভারতের হয়েছিল, তারপরে এত শত্রু ক্ষয় হলো, কিন্তু তাতে জয় পরাজয় বলে কিছু নেই। কাজে এই বিনাশ, এই মৃত্যু, এই জন্ম, যুদ্ধে জয় যুদ্ধে পরাজয় কোনোটাই সত্য নয়। যেটা যুধিষ্ঠিরের মুখে আমরা মহাভারতের ভেতরে শুনেছি, সম জয় পরাজয়। আসল সত্য কি? জীবনের সত্য, সার্বিক সত্য কোথায়? এই সর্পযজ্ঞের কথা পঞ্চবিংশ ব্রাহ্মণ বলে একটা বেদের ব্রাহ্মণ আছে, সামবেদের ব্রাহ্মণ, সেখানে আছে। আর সুপর্ণাখ্যান বলে বৈদিক যুগের, মানে অর্বাচীন বৈদিক যুগে একটি বিশাল কাহিনী আছে, সেখানেও এই এপিক পোয়েট্রির, এই ধরনের আখ্যান ও সাহিত্যের প্রাচীনতম রূপ পাওয়া যায়। যাই হোক, এই যে আস্তিক পর্ব গরুরের কাহিনী আদি পর্বের মধ্যে আছে, অর্থাৎ আমরা সুপর্ণাখ্যান বলে যেটা পেলাম সেটা আদি পর্বের মধ্যে পাচ্ছি। এবারে ম্যাডাম পার্বতী আমাকে ক্ষমা করবেন, পাণিনির সূত্র 6:2:38 অষ্টাধ্যায়ী সূত্র গ্রন্থের, সেখানে মহা এই পূর্ব পদের সঙ্গে কি কি শব্দের সমাস হয় এবং তাতে পূর্ব পদের প্রকৃতি স্বর বজায় থাকে, এইটা উপদেশ হচ্ছে। সেখানে আরো অনেকের সঙ্গে হেলি, হইলি, হেলি এবং ভারত, তার সঙ্গে ভারত এই শব্দটাও আছে। তাহলে 6:2:38 মহাশব্দের সঙ্গে সমাসে মহাভারত এই শব্দটার আমি উল্লেখ করছি। আর আশুলায়ন ও গৃহ্য সূত্র 3:4:4, পাণিনি সূত্র 6:2:38 6:2:38 ষষ্ঠ অধ্যায় দ্বিতীয় পাদ 38 সূত্র। আর একটা কথা আবারও বলছি, সেই উইকিপিডিয়া, গুগল এবং আরো অনেক ছাপা বই, আধুনিক কালের আধুনিক অত্যন্ত নাম করা অনেক অধ্যাপকের রচনাতেও, নিবন্ধেও দেখছি বৈদিক কাল বলতে 1500 খ্রিস্টপূর্ব, এটা 2500 হবে। আমার কথা শুনে নয়, বা প্রাচীন গোড়ামির কথা শুনে নয়, মরিস উইন্টারনিট স্বয়ং বলেছিলেন। হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচার ভলিউম 1 পার্ট 1, ভলিউম 1 পার্ট 2 হচ্ছে এপিক্স এন্ড পুরাণ, রামায়ণ মহাভারত পুরাণ। 1500 খ্রিস্টপূর্বাব্দ 1500 খ্রিস্টপূর্বাব্দ হচ্ছে লোয়েস্ট লিমিট, এবং সেটা বলেছিলেন ম্যাক্স মুলার। যে ম্যাক্স মুলার বলেছিলেন ধর্মের ইতিহাসের দৃষ্টিতে, এবং সেই ম্যাক্স মুলারের ধর্মের ইতিহাসের যে তত্ত্ব সেটা খণ্ডিত হয়ে গেছে বহুদিন। সুতরাং সেই তত্ত্বের ভিত্তিতে যে বেদের কাল নির্ণয়
সেটাও আর গ্রহণযোগ্য থাকতে পারে না। আশ্চর্যের কথা, মরিস মেন্টারনিটসের বক্তব্য ছিল ভাষার ভিত্তিতে, কিন্তু ভাষা বিজ্ঞানীদেরও আজকে দেখি ওই ম্যাক্স মুলারের 1500 খ্রিস্টপূর্বাব্দেই বসে থাকেন। আর পাণিনির সময়টাকেও 400 বিসি, 4th সেঞ্চুরি বিসিতেই আটকে রাখেন, যেটা লেটেস্ট গবেষণা হার্টমুট শার্ফে এবং জর্জ কার্ডোনা, যাদেরকে বৈয়াকরণ পাণিনি বিশেষজ্ঞ হিসেবে সকলেই মান্য করে নিচ্ছেন, মেনে নিচ্ছেন, কিন্তু পাণিনির কাল বলতে গেলে তখন আর ওদের কথা মনে থাকছে না, সেই 400 বিসিতে আটকে যাচ্ছেন। আবারও বলছি, যেহেতু বিদ্যালয়ে, মহাবিদ্যালয়ে, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অধ্যাপিকারা আছেন, অন্যান্য সমাজ জগতের বিশিষ্ট শিক্ষাবিদরাও আছেন, পাণিনির সময় ক্লিয়ারলি 6th সেঞ্চুরি বিসিই, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দ। সেখানে মহাভারতের যদি উল্লেখ থাকে, তাহলে 300 বিসিতে মহাভারতের প্রথম সূচনা পর্ব, সেটা আর বলা যাচ্ছে না। আমি সংক্ষেপে বলছি, মহাভারতের 18 পর্ব বলা হয়েছে, কিন্তু আরেকটি বিষয় অনেকেই আলোচনা করেন না, প্রত্যেকটি পর্ব বিভক্ত অধ্যায়ে, কিন্তু কয়েকটি অধ্যায় নিয়ে নিয়ে এক একটি উপপর্ব আছে। আমি আমার ইদানিং কালের কিছু লেখায়, যেখানে আমি একটি মহাভারতের এ পর্যন্ত অজ্ঞাত টিকা প্রকাশ করেছি, সেখানে মহাভারতের ওই পর্বের যে পর্বের, মানে 6টা পর্বের টিকা প্রকাশ করে দিয়েছি, সেই পর্বগুলির মধ্যে কি কি উপপর্ব আছে তা বলেছি। সব মিলিয়ে মহাভারতে 1 লক্ষ শ্লোক, 18টা পর্ব, 100টা উপপর্ব। সেই 100 উপপর্বের মধ্যে হরিবংশ পরিগৃহীত, পরিগণিত আছে। হরিবংশ পর্বে শেষ দুটি উপপর্ব 99 এবং 100 উপপর্বটা আছে। যেমন আমাদের কলেজে পাঠ্য ছিল, অনেকদিন আগে স্কুলেও কিছুটা পাঠ্য ছিল, বিদুরের উপদেশ। বিদুরের উপদেশে লেখা থাকতো প্রজাগর পর্ব। অনেকে বলতো প্রজাগর পর্ব না উদ্যোগ পর্ব। অনেকে প্রশ্ন করতো, কোনোদিনই কেউ পরিষ্কার করে বুঝতো না, কাউকে ছাত্রদের বলতো না, পড়ুয়ারা ওই অন্ধকারেই থাকতো। প্রজাগর পর্ব হচ্ছে উদ্যোগ পর্বের মধ্যে একটি উপপর্ব। এবং কেন এই বেদ সংকলন করবার পরে কেন এই মহাভারত সম্পাদনে এগিয়ে এলেন স্বয়ং কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস? কারণ পরিষ্কার, তিনি নিজেই বলেছেন। কি বলেছেন? যে কেন তার এই ইতিহাস রচনায় প্রবৃত্তি? তার এই ইতিহাস রচনার প্রবৃত্তির কারণ, বেদে সকলের অধিকার নেই, বেদ সকলের পক্ষে গম্য নয়, দুরধি গম্য। যার অধিকার আছে সেও সবসময় সব কথার মানে সহজে বোঝে তা নয়। আর যারা দ্বিজ নয়, যারা দ্বিজ বন্ধু, সমাজের এই বিপুল অংশ, তাদের সাক্ষাৎ অধিকার নেই বেদ পাঠে, বেদ শ্রবণে, বেদ ব্যাখ্যা শ্রবণে পর্যন্ত। সুতরাং কি দরকার? ইতিহাস এবং পুরাণ রচনা করা দরকার। ইতিহাস পুরাণাভ্যাম, ইতিহাসশ্চ পুরাণঞ্চ, ইতিহাস পুরাণে, ইতিহাস পুরাণাভ্যাম তৃতীয় বচন। ইতিহাসের দ্বারা এবং পুরাণের দ্বারা, বেদ এবং পুরাণ দেখুন বহুবচন করেননি, কারণ পুরাণও একটা জনর অফ লিটারেচার, টাইপ অফ লিটারেচার, শাস্ত্র প্রকার। ইতিহাস এবং পুরাণ দ্বারা বেদং সমুপবৃংহয়েৎ, বেদকে সম্যক রূপে উপগৃহীত
অত্যন্ত নিকটে থেকে গভীরে গিয়ে বর্ধিত করে তুলতে হবে ব্যাখ্যার মাধ্যমে। বৃহন মানে বাড়িয়ে তোলা। তাহলে পাঠভেদ বেদার্থম উপবৃংহয়েত। তাহলে মহাভারতের মধ্যে আমরা কি পাবো? এক কথায় বেদার্থকে পাবো। সুতরাং তিনি এই বেদার্থ ব্যাখ্যান করতে পারেন, যিনি ওইভাবে অখণ্ড বৈদিক বাংময়কে এত গভীরে অধ্যয়ন করে অন্তরে গ্রহণ করে সংহিতায় ব্যস্ত করলেন, সংকলিত করলেন, নির্মাণ করলেন। ইতিহাস পুরাণাভ্যাং বেদং সমুপবৃংহয়েত। বেদার্থকে বাড়িয়ে তোলা দরকার, কিন্তু সেটা সম্যক ভাবে হওয়া দরকার, সঠিক ভাবে হওয়া দরকার। বেদের অপব্যাখ্যা, ভুল ব্যাখ্যা যেন না হয়, বেদকে যেন খুব ভুল না বোঝে, এবং তাকে বিস্তৃততর করা দরকার, সমাজের সর্বত্র ছড়িয়ে দেওয়া দরকার। কেন? বিভেতি অল্পশ্রুতাদ বেদ। দেখুন, বেদ এক বচন, মানে বৈদিক বাংময়। অল্পশ্রুত, যে অল্প জ্ঞানী, লেখাপড়া বেশি করেনি, অল্পশ্রুতাৎ বিভেতি, ভিত্রার্থানাং ভয় হেতু অপাদান কারক, অপাদানে পঞ্চমী। যে অল্পজ্ঞ, যার বিদ্যা অল্প, সেই অল্প বিদ্যা মানুষের কাছে থেকে বেদ ভয় পায়। বেদের আবার ভয় কি? বেদ নিত্য অখণ্ড বাংময়, হ্যাঁ, তার ভয়। হ্যাঁ, কিসের ভয়? মাম অয়ং প্রতরিষ্যতি, ক্রিটিক্যাল এডিশনের পাঠ। মাম বেদ, বেদ ভয় পায়, বেদের কথা বলো। বেদ কি ভয় পায়? যে আমাকে, মাম অয়ং মানে অয়ং অল্পজ্ঞ জনক, প্রতরিষ্যতি প্রতারণা করবে। তাহলে বেদকে ঠকাবে, প্রতারণা করবে, আবার কি কথা? বেদকে আবার ঠকাবে কি? বেদ তো একটা শাস্ত্র গ্রন্থ, ঠিক আছে, সে তো গ্রন্থ, শাস্ত্র, তাকে আবার প্রতারণা করবে কি? হ্যাঁ, প্রতারণা করবে, অপব্যাখ্যা করবে, ভুল ব্যাখ্যা করবে, বেদকে সহ্য করবে না, এবং বেদ সম্পর্কে ভুল কথা বলে বেড়াবে, মনে মনে নিজে ধারণা করবে, অন্যকে বলবে, অন্যকে বলবে, অন্যকে বলবে। সুতরাং যার বেদে অধিকার আছে শুধু সে নয়, সেও প্রতিশ্রুতি করতে পারে, সেও অপব্যাখ্যা করতে পারে। আমি এখানে স্মরণ করছি দ্বাদশ শতাব্দে, 12th century CE মানে এডি, কৃষ্ণ মিশ্র বলে এক কবি প্রবোধ চন্দ্রোদয় নামে এক দার্শনিক নাটক রচনা করেছিলেন 6 অঙ্কে। সেখানে বলা হয়েছে উপনিষদ বিদ্যা, আত্মবিদ্যা তিনি দস্যু হস্তে পড়েছিলেন। তো দস্যু হস্তে পড়ে কি হলো? তার অপব্যাখ্যা হচ্ছে, তিনি কলুষিত হয়েছেন। বলে উপনিষদ তো বিদ্যা, ওটা অ্যালিগরিক্যাল ড্রামা। তাহলে ভাবার্থ ড্রামা, অ্যাবস্ট্রাক্ট ক্যারেক্টার, সমস্ত মানুষের চরিত্রের গুণাবলী সেখানে নাটকের পাত্রপাত্রী। বলে উপনিষদকে আবার কি কলুষিত করবে কি? অপব্যাখ্যা। উপনিষদকে কলুষিত করবে অপব্যাখ্যা। তাই বলছেন বিভেদ প্রসূতাৎ বেদ মাময়ং প্রতরিষ্যতি। পাঠভেদ হচ্ছে যেটা হরিদাস সিদ্ধান্ত বাগীশের বিশ্ববাণী এডিশনে পাবেন। ইতিহাস পুরাণাভ্যাং বেদং সমুপবৃংহয়েত। আরো পাঠভেদ আছে, বললাম বেদার্থম উপবৃংহয়েত, কিন্তু হরিদাস সিদ্ধান্ত বাগীশ এবং ক্রিটিক্যাল এডিশন দু জায়গাতেই বেদং সম উপবৃংহয়েত, দুটো উপসর্গ, সম এবং উপ, সম্যক রূপে, উপ মানে সমীপে গিয়ে, এবং সমীপে যাওয়া মানে কি? গভীরতম স্থান পর্যন্ত গিয়ে তাকে বিস্তৃত করবে, কোন জায়গা ছাড়বে না। বিভেদ অল্পশ্রুতাৎ বেদ, অল্পজ্ঞ ব্যক্তির কাছ থেকে, অল্পজ্ঞ জনের কাছ থেকে বেদ ভয় পায়। অয়ং অয়ং অল্পজ্ঞ জনক, এই অল্প বিদ্যা যুক্ত মানুষ সেটি করবে মাম, আমাকে প্রহরিষ্যতি, আমাকে মারবে।
এই কথাটা খুব রসিক। মা ময়ং প্রহরিষ্যতি, মারবে। কিন্তু হরিদাস সিদ্ধান্ত বাগীশ ব্যাখ্যা করছেন প্রহরিষ্যতি মানেও ওই প্রতরিষ্যতি, বিবিধ মাত্রত্বাদিনা, বিবিধ মাত্রায় নানাভাবে কে ব্যাখ্যা করে প্ররোচনাদি অভাবাত, তার নিজের বেদে প্রেরণা নেই, তার প্ররোচনা ইচ্ছা নেই। তুচ্ছ এবং বেদ, এই বেদ হতে তুচ্ছ আজে বাজে, ইতি কৃত্বা ব্যথাইষ্যতি, ব্যথা দেবে। মানে বেদকে ব্যথা দেবে মানে কি? বেদকে ঠিক ব্যাখ্যা করবে না, তাহলে বেদ মূর্ছিত হবে। ও যেমন উপনিষদ মূর্ছিত হয়ে পড়েছিল, দেখিয়েছেন কৃষ্ণ মিশ্র। ইতি বিভাব্য বেদ অল্পশ্রুতাৎ অল্প জ্ঞানাৎ বিভেতি ইতিহাস পুরাণাংশ। ইতিহাস পুরাণ কি করবে? উদাহরণ দ্বারা, মানে আখ্যানে নানা উদাহরণ দিয়ে বেদং পুষ্টং দৃঢ়ং চ করোতি, উপবৃংহয়েত মানে তাকে আরো পরিপুষ্ট করবে, তার বেদার্থকে আরো দৃঢ়তর করবে এবং তাকে আরো বিস্তৃততর ভাবে উপস্থাপন করবে এবং সমস্ত মানুষের কাছে পৌঁছে দেবে। এই যে উপবৃংহিত সখ্য, ভারত ভাব বিপনীল শর্মা বলছেন যে বেদার্থ জিজ্ঞাসুনা ইদম অবশ্যম অধ্যেতব্যম। এটাই বলছিলাম যে শুধু যার বেদে অধিকার নেই সে নয়, যার বেদে অধিকার আছে, যে বেদার্থ জিজ্ঞাসু, বেদে অধিকার না থেকে কিংবা বেদে অধিকার থেকে তাদের সকলেরই এটা জিজ্ঞাস্য বিষয় হয়। আমি শেষ বাক্য বলছি, আমাদের শাস্ত্র পরম্পরায় চতুর্দশ বিদ্যাস্থান স্বীকার করা হয়েছে। তারা কি? 4 বেদ, 6 বেদাঙ্গ, ইতিহাস ও পুরাণ, আর উপবেদ, ধনুর্বেদ এবং গন্ধর্ব বেদ। মতান্তরে অষ্টাদশ বিদ্যাস্থান। সেখানে কি ওই ইতিহাস ও পুরাণ বললাম যে 4 বেদ, 6 বেদাঙ্গ, আর ইতিহাস ও পুরাণ একটা, ধনুর্বেদ, গান্ধর্ব বেদ, আর ধনুর্বেদ, গান্ধর্ব বেদ আর বাস্তু। এছাড়া আরো 4টে আছে, 18 হবে। আন্নিক্ষিকী, মীমাংসা, স্মৃতি এবং তন্ত্র। তারপরে আসছে পুরাণ প্রবিভেদ এব ইতিহাস। পুরাণেরই একটা বিভাগ হলো ইতিহাস, শাস্ত্রবচন। এটাও কোন কোন শাস্ত্রকার বলছেন সেই ইতিহাস আবার 2 প্রকার, পরক্রিয়া আর পুরাকল্প। পরক্রিয়াতে একজন নায়ক, উদাহরণ কি? রামায়ণ। পুরাকল্পে অনেকে আছে। ইতিহাস গতির দ্বিধা, পরক্রিয়া পুরাকল্প ইতি। স্যাৎ এক নায়কা পূর্বা, পরক্রিয়া হলো এক নায়ক, যেমন রামায়ণ, বাল্মীকি রামায়ণ। দ্বিতীয়া গতি পুরাকল্প, বহু নায়কা। আর ভারতম মানে মহাভারতম। তাহলে এই যে ভারত সংহিতা, দেখুন কৃষ্ণদ্বৈপায়ন যখন বেদার্থকে উপস্থাপন করলেন এই পুরাকল্প রূপ পুরাণ ইতিহাসের মাধ্যমে, তখন তার নাম হলো কি? কার্ষ্ণ বেদ। আর নাম হলো কি? জয় সংহিতা। আর নাম হলো কি? ভারত সংহিতা। আর নাম হলো কি? শত সাহস্রী সংহিতা। আর নাম হলো কি? বৈয়াসিকী সংহিতা। আমি অনুরোধ করছি যারা শিক্ষক আছেন তাদের, যখন আপনারা সাহিত্য ইতিহাস পড়ান বা কোনো গবেষণা করান বা আরো কিছু করান, অন্তত 1টা 2টো ওই রামায়ণের কাণ্ডের শেষে বা স্বর্গের শেষে কি লেখা আছে
কোলোফোন, ইন্টারমিডিয়েট কোলোফোন যাকে বলি আমরা। আর মহাভারতেরও এক একটি পর্বের এক একটি অধ্যায়ের শেষে কি লেখা থাকে? ইতি শ্রী মহাভারতে শত সাহস্রিয়াং সংহিতায়াং, শত সাহস্রী সংহিতা মানে শত সহস্র শ্লোক যুক্ত সংহিতা। এটি বোঝা যায় বেদের কালের কত কাছাকাছি মহাভারতের সূচনা পর্ব। এবং বর্তমানে প্রাচীন ভারতের ইতিহাস নিয়ে যারা গবেষণা করছেন, অধ্যাপনা করছেন, তারা এটা মেনে নিয়েছেন। আর এই শত সাহস্র সংহিতা কেমন? বৈয়াসিক্যাম, বৈয়াসিকি ব্যাস প্রোক্ত, এই যে বৈয়াসিকি, এইটাকে দিয়ে অনেকে বলছেন যে হ্যাঁ অথর্শিপ অ্যাট্রিবিউট করা যায়। এটা প্রাচীনানাং মতম। আদি পর্বণি অনুক্রমণিকা নাম প্রথম অধ্যায়। বারবার এই আদি পর্বণি অনুক্রমণিকা প্রথম অধ্যায়। এবার তাহলে দ্বিতীয় অধ্যায়ের শেষে কি থাকবে? ওই একই কথা, মহাভারতে শত সাহস্রিয়াং সংহিতায়াং, স্ত্রীলিঙ্গ সপ্তমী একবচন, সংহিতা স্ত্রীলিঙ্গ, তাই শত সাহস্রী সংহিতা। অনেক আগে কোন সময় যখন আমার উপরে কিছু দায়িত্ব ছিল, আমি পরীক্ষায় প্রশ্ন রাখতাম, মহাভারতের বিভিন্ন নামগুলি লিখুন, ফুল মার্কস পেয়ে যাবে 4টে নাম লিখলে। অনেক শিক্ষক আমাকে বলতেন এই 4টে নাম লিখে ওরা পুরো নম্বর পেয়ে যাবে, এটা আপনি চান? আমরা হ্যাঁ চাই, কারণ এটা মৌলিক শিক্ষা, এটা জানা দরকার। ওরা নম্বর পাক, আপনি হিংসা করছেন কেন? বৈয়াসিক্যাম আদি পর্বণি, পর্ব সংগ্রহ নাম দ্বিতীয় অধ্যায়। তাহলে দেখুন দ্বিতীয় অধ্যায়ে আমরা সমস্ত 18 পর্বের সার সংক্ষেপ পেয়ে যাব। পুনরাব দিয়ে শেষ করছি, বাল্মীকি ও রামায়ণেও আমরা প্রথম স্বর্গে, বালকাণ্ডের প্রথম স্বর্গে পেয়েছি কি কি ঘটনা ঘটলো। তারপরে আমরা দেখলাম ব্রহ্মা এলেন বাল্মীকির ধ্যানে, তিনি তাকে উপদেশ করলেন তুমি এই এই বিষয় নিয়ে কথা রচনা করো। তৃতীয় স্বর্গে গিয়ে দেখলাম আবারও পুরো রামায়ণের বিষয়বস্তুর একটি সূচি। সুতরাং এটা হচ্ছে ইন্টারনাল এভিডেন্স। গ্রন্থ নাম, গ্রন্থ স্বরূপ, গ্রন্থ প্রকার, গ্রন্থ প্রকৃতি এবং এই গ্রন্থের মূল মৌলিক বিষয়গুলোই কি আকারে কি পরিসরে গ্রন্থটা বিস্তৃত। আমরা আগামী দিন এই আদি পর্বের এই জায়গাগুলো বিস্তৃত ভাবে নেব এবং আজকের যা আলোচনা হয়েছে সেটা যারা পেলেন না, নতুন কেউ থাকলে তাকে সংক্ষেপে বলে দেবো। 15 মিনিট সময় অতিক্রান্ত হয়েছে, আমাকে ক্ষমা করবেন। ধন্যবাদ, নমস্কার। আপনাদের কোনো মন্তব্য বা প্রশ্ন থাকলে পরের দিন শুরুতেই করবেন, তাতে আমার ভালো লাগবে। ম্যাডাম পার্বতী কিছু বলবেন? আর দেব যদি কিছু বলো। আমার আর কি বলা আছে, নতুন করে কিছু বলার নেই। কিছু একটা অসুবিধা হচ্ছে মনে হচ্ছে। দেবব্রত শোনা যাচ্ছে? কিছু যদি বলো ভালো হয়। কিছু নেই, হ্যাঁ উমা শোনা যাচ্ছে? শুনেছি সবটাই, বলার কিছু নেই এখন, এক্ষুনি বলার কিছু নেই। কিছু একটা গন্ডগোল হচ্ছে নেটে, বুঝতে পারছি। এই মুহূর্তে কিছু বলার নেই। আচ্ছা, পার্বতী ম্যাডাম কিছু বলতে চান? হ্যাঁ, আমার ওই জায়গাটা একটু বাকি আছে। ওই যে 3টে স্তর বলেছেন না, সেই 3টে স্তরটা আরেকটু যদি শুনতে পারি তাহলে ভালো হয়। বলছি দাঁড়ান। বোঝা গেল না কথাটা?
আচ্ছা, পরের দিন করি। ওই জয়া সংহিতা বলেছিলেন, জয়া সংহিতা মহাভারতের 3টি স্তরে বলেছেন, 3টি কি আলাদা আলাদা নাম ছিল? যেমন শত সহস্র হ্যাঁ 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 হ্যাঁ। বর্তমানে যে মহাভারত পাচ্ছি আমরা, কিন্তু যখনই হয়ে থাক, তার নামটা সংহিতা দিয়েছিল। এটা আমি পরের দিন বিস্তারে যাব। আচ্ছা, আর শ্লোকের সংখ্যা তাহলে আলাদা আলাদা ছিল 3টি স্তরের মধ্যে তো? শ্লোক সংখ্যা বাড়তে বাড়তে গেল। হ্যাঁ, সেগুলো ঠিক আছে, সেগুলো আপনি একটু পরের দিন তাহলে বিস্তৃত ভাবে বলবেন। আজকে তাহলে আপনার এখানেই থাকলো, আপনি তো বলবেনই পরে, আবার বলেছেন হ্যাঁ, ওই 3টি স্তরের কথা, হ্যাঁ শ্লোকের কথা বলেছেন। হ্যাঁ, কিন্তু প্রত্যেক স্তরেই শাস্ত্রের গ্রন্থের নাম ছিল সংহিতা। হ্যাঁ, এটা এই জিনিসটা বোঝায়। যেমন আমি একটু বাড়িয়ে চলে যাচ্ছি, যেমন দেখুন রামায়ণ, বাল্মীকির রামায়ণ যে অথর্ববেদের সময়ের সব থেকে কাছাকাছি, এটা বোঝা যায় কিসে? অথর্ববেদের ভাগগুলোর নাম কি? কাণ্ড, 20টা কাণ্ড আছে অথর্ববেদে। অন্যগুলো তো অষ্টক, মন্ডল, অধ্যায়, নানা রকম নাম। কিন্তু অথর্ববেদের ভাগের নাম কাণ্ড, 20টা কাণ্ড আছে। রামায়ণের ভাগ হলো কাণ্ড। এবং মহাভারত একেবারে প্রাচীনতম স্তর থেকে সেটা সবসময় সংহিতার নামে উচ্চারিত হলো, অন্য কোনো নাম হলো না। এটাই বোঝায় পিরিয়ড মহাভারতের ইনসেপশন স্টোরি আছে। সিদ্ধান্ত বানিয়ে পড়ে যাচ্ছে না ম্যাডাম, কথাগুলো কেটে কেটে যাচ্ছে। এই পর্বে এ পর্যন্ত বিস্তারে যাওয়া যায়। আমি খুব ভয় পাচ্ছি, অনেক পাঠ্যক্রম এইভাবে দায়িত্বে আসা, আপনারা আমাকে সাহায্য করবেন, ধন্যবাদ। দেবব্রত, আপনাদের সকলে এখানেই শেষ হচ্ছে।